নমস্কার সকলকে। আমাকে চিনতে পারছেন চিনতে? হ্যাঁ, আমি হলাম অমিয়। সেই অমিয় যে বাবা মায়ের আঁচলের বাঁধন ছেড়ে শক্ত বুকে কোমর বেঁধে পাড়ি দিয়েছিল সুদূর কম্বোডিয়ার উদ্দেশ্যে, সঙ্গে নির্ভীক ও অ্যাডভেঞ্চার প্রিয় এবং আমাদের সকলের খুব কাছের বীরেন্দার সাথে। আর সাথে ছিল সরলদা, যিনি নামে সরল হলেও কাজে মোটেও সরল না। সুদূর অচেনা দ্বীপের উদ্দেশ্যে সেখানের জঙ্গলে লুকিয়ে থাকা প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ ও লুকিয়ে থাকা ভারতীয় নিদর্শনের খোঁজে উত্তাল অসীম সমুদ্রের বুকে পাড়ি দিই আমরা। কিন্তু পথে আমাদের সঙ্গ নেয় চ্যাং ও তার মতো দুঃসাহসী চীনা লুটেরার দল, ব্রিটিশ জাহাজ এবং সাথে মনোয়ারি হামলাদার লুটেরা জাহাজ এবং আরও বহু অচেনা অজানা বিভীষিকাময় পরিস্থিতি। আমরা ও চ্যাং কোনো মতে শেষমেশ পালিয়ে একটা অচেনা দ্বীপে উঠি, পিছু ধাওয়া করা সেই ব্রিটিশ কিংবা মনোয়ারি জাহাজের হাত থেকে রক্ষা পেতে। কিন্তু তারাও গোলাবর্ষণ করে অনুমানভিত্তিক আমাদের আক্রমণ করে। কোনোভাবে এই দ্বীপে তাদের হাত থেকে বেঁচে গেলেও কি হবে, কেননা আমরা কেউই জানি না এই অজানা দ্বীপে আমাদের স্বাগতমের জন্য কোন মারণ বিভীষিকা ও ভয়ঙ্কর মৃত্যুফাঁদ অপেক্ষা করছে। গহীন অরণ্যে আমরা কি হদিশ পাবো আমাদের পরবর্তী গন্তব্যে, নাকি আমরাও জানি না। আমার কাছে এর কোনো উত্তর, ভরসা কেবল ভাগ্য আর বীরেন্দার নির্ভীক বুদ্ধি ও সাহসিকতা। অদৃষ্ট কি লিখে রেখেছে দেখি। আসুন দেখি কি লুকিয়ে আছে এই অজানা ভয়ঙ্কর পরিত্যক্ত দ্বীপের অন্ধকার। আপনারা রয়েছেন ইয়ংস গ্যালারির সঙ্গে, আর আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা অ্যাডভেঞ্চার গল্প অজানা দ্বীপের রানী অন্তিম পর্ব। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প। দ্বীপের দিকে ভাসতে ভাসতে চলেছি। গায়ে জীবনরক্ষক সেই জামা ছিল, কাজেই জলের উপরে ভেসে থাকবার জন্য আমাদের কোনো রকম কষ্টই স্বীকার করতে হলো না। প্রত্যেকেই এক একটা পিপে পেছনে টানতে টানতে খুব সহজেই জল কেটে দ্বীপের দিকে এগোতে লাগলাম। বোম্বেটেদের নৌকাখানা দ্বীপের খুব কাছেই গিয়ে পড়েছে। মনোয়ারি জাহাজের গোলা এখনও তাদের পিছু ছাড়েনি বটে, কিন্তু এ যাত্রা আর তাদের ধরতে পারবে না বোধ হয়। মনোয়ারি জাহাজের দিকে চেয়ে দেখলুম তার উপর থেকেও একখানা বোট নামানো হয়েছে। তাহলে গোরারাও সহজে ছাড়বে না দেখছি। তারাও বোধহয় দ্বীপে আসবার বন্দোবস্ত করছে। আমি বললুম, আরো শিগগির সাথে চলো, নইলে আমরাই আগে ধরা পড়ব। বীরেন্দা বললে, ওহ, এই নীলগোলাপের ছাপ, এর জন্যই তো এত ভয়, নইলে কি এমন ভাবে ভীরুর মতো আমরা পালাতুম? অমিয় বললে, হ্যাঁ বীরেন্দা, এমন করে পালাতে আমার মাথা কাটা যাচ্ছে। আমি বললুম, কিন্তু লজ্জা কিসের অমিয়? আমরা তো আজ প্রাণের ভয়ে পালাচ্ছি না, আমরা পালাচ্ছি মানের দায়ে। আচ্ছা, গোরারা যদি আগে আমাদেরই ধরতে আসে? আমরা ধরা দেব না, আমরা লড়াই করব। বীরেন্দা বললে, হ্যাঁ, পৃথিবী থেকে অন্তত গোটা কয়েক কটা চামড়ার মানুষ কমিয়ে তবে আমরা মরব। আমাদের এই কালো চামড়ার মর্যাদা আমরা নষ্ট করব না, কিছুতেই না। কিন্তু বীরেন্দা, ওরা যদি আমাদের বন্দি করে, ওরা যদি আমাদের মরতে না দেয়? বীরেন্দা অট্টহাস্য করে বলে উঠল, মরতে দেবে না? যে মরতে চায় তাকে মরতে দেবে না, যে বাঁচতে চায় মৃত্যুও তাকে জোর করে টেনে নিয়ে যায়। বাধা দিয়ে আমি বললুম, কিন্তু যে মরতে চায় মৃত্যু তাকে সহজে গ্রহণ করে না, এইটাই তো আমি নিত্যি দেখতে পাই। মৃত্যু তো কাপুরুষকে গ্রহণ করে না সরল। দুনিয়ার সব আশা হারিয়ে জীবনের দুঃখ এড়াবার জন্য মরণকে যারা চায়, মৃত্যু যে তাদের ঘৃণা করে। ওই দেখো দেখো, মৃত্যু আমাদের দিকে ছুটে আসছে, দেখো। অনেকগুলো বন্দুকের শব্দ, সঙ্গে সঙ্গে আমাদের চারপাশ দিয়ে শো শো করে হাওয়া কেটে অনেকগুলো গুলি চলে গেল। গোরারা আমাদেরও দেখতে পেয়েছে। বীরেন্দা বললে, কিন্তু এভাবে মরা তো হবে না ভাই,
পিঁপেগুলোকে ঢালের মতো রেখে পিঁপের আড়ালে আড়ালে চলো। পশু পক্ষীর মতো দূর থেকে শিকারীর গুলিতে প্রাণ দিতে আমি রাজি নই। ওরাও আমাদের কাছে আসুক, আমরা মানুষ, আমরা মরবো বটে, কিন্তু মেরে মরবো। চারিদিকে মরণকে দুহাতে ছড়িয়ে মারবো, ওদের জানিয়ে দিয়ে মরবো যে আমরা মানুষ। সমুদ্রের মহাগর্জনের সঙ্গে আবার অনেকগুলো বন্দুক গর্জন করে উঠল। ফিরে দেখলুম আমাদের জাহাজখানা একেবারে জলের তলায় ডুব মারলে সমুদ্রের উপরে চক্রাকারে বিরাট একটা বুদবুদ তুলে, এবং ওদিক থেকে একখানা বোট তীর বেগে এগিয়ে আসছে, তার ভিতরে সব মনোয়ারি গোরা। বীরেন্দা বললে, ওই ওই ওরা আসছে, তোমরা প্রস্তুত হও মারতে আর মরতে। আবার এক ঝাঁক গুলি এসে আমাদের মাথার ওপর দিয়ে চলে গেল। মরণ যেন আজ আমাদের জেগে ওঠা জীবনকে দংশন করতে রাজি নয়, যেন আমাদের জীবনের সঙ্গে সত্য সত্যই মরণ আজ সন্ধি স্থাপন করেছে। তারপরেও আরও এক অভাবিত ব্যাপার, গোরার দল বোট নিয়ে আমাদের পেরিয়ে চলে গেল বোম্বেটেদের নৌকো যেদিকে গিয়েছে সেই দিকে। মাত্র আমাদের 3 জনকে ধরতে এসে ওরা বোধহয় নৌকা বোঝাই বোম্বেটের দলকে পালাবার সুযোগ দিতে রাজি নয়। বীরেন্দা সহাস্যে বললে, যাক, এ যাত্রাও মারবার আর মরবার আনন্দ থেকে বঞ্চিত হওয়া গেল। আমি বললুম, সেজন্যে খুশি হবে কিনা বুঝতে পারছি না। এই তো দ্বীপ আমাদের সামনে, এখন এর ভেতরে আবার কি যে নাটকের অভিনয় শুরু হবে, কোনখানে যে তার জবনিকা পড়বে, কিছুই তো আন্দাজ করতে পারছি না। খানিক পরেই দ্বীপে এসে উঠলুম, আবার পৃথিবীর মাটির উপরে পা দিলুম। মনে হলো বিদেশ থেকে আবার যেন মায়ের কোলে এসে উঠলুম। সমুদ্র তটের বালির বিছানার পরেই কি ভীষণ অরণ্য, লতায় পাতায় জড়ানো বড় বড় নানা জাতীয় গাছ পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছে, যেন সাগর গর্জনের সঙ্গে মর্মর গর্জন মিশিয়ে দিচ্ছে। তাদের পায়ের তলাতেও এমন নিবিড় জঙ্গল যে পথ খুঁজে পাওয়া তো দূরের কথা, 2 হাত পরে কি আছে তাও দেখবার কি বুঝবার সুযোগ নেই। বন জঙ্গল যে এমন দুর্গম হতে পারে আগে তা জানতুম না। এই অরণ্য যেন নিষ্ঠুর প্রহরীর মতো পথ জুড়ে দাঁড়িয়ে আছে, বাইরের জনপ্রাণীকে ভেতরে প্রবেশ করতে দেবে না সে। অমিও হতাশভাবে বলল, এ যে আর এক বিপদ, এই জঙ্গলের ভিতরে ঢুকলে কি আর বেরোতে পারবো? বীরেন্দা বলল, ঢুকতে পারলে বেরোতেও পারবো, কিন্তু কথা হচ্ছে ঢুকি কেমন করে? বোধহয় আমাদের পথ কেটেই ঢুকতে হবে। সরল, পিপের মুখ খুলে 3খানা কুড়ুল বের করো তো। কিন্তু বীরেন্দার কথা আমি শুনেও শুনলুম না। আমার চোখ দুটো তখন জঙ্গলের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে আছে। আমার গায়ের রোমগুলো তখন খাড়া হয়ে দাঁড়িয়ে উঠেছে। জঙ্গলের লতা পাতার আড়ালে লুকিয়ে দুটো অদ্ভুত চক্ষু জল জলে দৃষ্টিতে আমাদের গতিবিধি লক্ষ্য করছে। সে চক্ষু কোনো পশুর চক্ষু নয়, কিন্তু মানুষের দৃষ্টিও তার মধ্যে নেই। একটা জ্বলন্ত হিংসার ভাব, একটা ভুতুড়ে ক্ষুধার আগ্রহ যেন তাদের ভেতর থেকে ফুটে ফুটে উঠছে। বীরেন্দা বলল, সরল, ও সরল, শুনতে পাচ্ছ? অমন করে ওদিকে তাকিয়ে আছো কেন? আমি কাঠের পুতুলের মতো আঙুল তুলে জঙ্গলের সেইখানটা দেখিয়ে দিলুম। বীরেন্দাও সেই দিকে চোখ ফিরিয়ে চমকে উঠল, অস্ফুট স্বরে বলল, আশ্চর্য, আশ্চর্য। অমিও দেখল, সবিস্ময়ে বলল, কি ওটা? ওটা ওটা জন্তু না ভূত?
বীরেন্দা তীরের মতো সেই দিক পানে ছুটে গেল। নিজের বিপদের কথা একবারও ভেবে দেখল না। আমি পিছু ডাকলুম, বীরেন্দা, বীরেন্দা, যেও না ওদিকে, যেও না। কিন্তু বীরেন্দা থামলেও না, ফিরেও তাকালো না। অকুত ভয়ে সেই হিংস্র ও প্রদীপ্ত চোখ দুটোর দিকে অগ্রসর হল। চোখ দুটো আরো জ্বলন্ত, আরো বিস্ফারিত হয়ে উঠল ক্ষণিকের জন্য। তারপর বিদ্যুতের মতো সাত করে আড়ালে সরে গেল। বীরেন্দাও থমকে দাঁড়িয়ে পড়ল। শুনতে পেলুম জঙ্গলের ভেতর দিয়ে মরমর করে শুকনো পাতা মারিয়ে কে যেন চলে যাচ্ছে দ্রুত পদে, দূরে, দূর হতে আরো দূরে। অমিও আবার বললে, কি ওটা? ওটা ওটা কি জন্তু না ভূত নাকি মানুষ? ও ও ওটা কি? যে ঝোপে চোখ দুটো আবির্ভূত হয়েছিল তার উপরে বার কয়েক লাথি মেরে বীরেন্দা বললে, কিছুই বোঝা গেল না, কিন্তু আরে এ কি? অমিয়, সরল, পথ পাওয়া গেছে। এগিয়ে গিয়ে দেখলুম সেই ঝোপটার পাশ দিয়ে খুব সরু একটা পথ জঙ্গল ভেদ করে ভেতর দিকে চলে গিয়েছে। বীরেন্দা বললে, এতক্ষণ লুকিয়ে লুকিয়ে আমাদের যে দেখছিল, এই পথ দিয়েই সে এসেছে আর এই পথ দিয়ে সে পালিয়েছে। আমি বললুম, হয়তো সে পালায়নি, খানিক তফাতে গিয়ে আমাদের অপেক্ষায় ঘাপটি মেরে বসে আছে। তার কথা পরে ভাবা যাবে। আপাতত এই পথের মুখে দাঁড়িয়ে আমি পাহারা দিচ্ছি। ততক্ষণে তোমরা দুজনে মিলে এক কাজ করো, ওই পিঁপে তিনটের ভিতর থেকে কতকগুলো নেহাত দরকারি জিনিস বের করে নিয়ে ওগুলোকে বালির ভিতর পুঁতে রেখে এসো। শিগগিরই যাও, যাও, দেরি করো না। আমরা তাই করলুম। আগে পিঁপেগুলোর মুখ খুলে আমাদের দরকার হতে পারে এমন কতকগুলো জিনিস বার করে নিয়ে পোটলা বাঁধলুম। তারপর সমুদ্র তটের বালি সরিয়ে পিঁপে তিনটাকে একে একে পুঁতে ফেললুম। পাছে জায়গাটা আবার খুঁজে না পাই সেই ভয়ে সেখানটায় নিশানা রাখতেও ভুললুম না। বীরেন্দা বললে, বোধহয় তোমাদের কেউ দেখতে পায়নি। একটা বন্দুক আর একটা কুড়ুল আমাকে দাও। এখন এসো, আমরা জঙ্গলের ভিতরে ঢুকি, কিন্তু খুব সাবধানে পথ চলতে হবে। এ অজানা জঙ্গল, বিপদের সম্ভাবনা চারদিকেই। আগে বীরেন্দা, তারপর আমি, তারপরে অমিয়, এইভাবে আমরা অগ্রসর হলুম। ভারী সরু পথ, একসঙ্গে দুজনে পাশাপাশি এগোনো যায় না। বাদিকে ঘন জঙ্গল, ডান দিকেও ঘন জঙ্গল। মাথার ওপরে অগন্তি গাছের পাতা ভরা ডালপালার চাদোয়া আকাশ ঢেকে আছে, আর গাছের তলায় খালি শুকনো পাতার মরমরানি। 4 হাত সামনেও নজর চলে না, 4 হাত পেছনেও নজর চলে না। বন ক্রমেই আরো নিবিড় হয়ে উঠল, এত নিবিড় যে সেই দিন দুপুরেই মনে হতে লাগলো আমরা যেন রাতের উথলে ওঠা আধার সাগরের ভেতর দিয়ে কোনো অপারে দিক বিদিক হারিয়ে সাঁতরে চলেছি। বীরেন্দা বললে, ইলেকট্রিক টর্চটা আমার হাতে দাও তো, আমি যে কিছু দেখতে পাচ্ছি না। সেই অতি নির্জন, অতি নিস্তব্ধ অরণ্য বীরেন্দার গলার আওয়াজ শুনে যেন শিউরে শিউরে উঠল। এই বন যেন মানুষের গলা কখনো শোনেনি, মানুষের ছায়াও কোনোদিন গায়ে মাখেনি। নিজের নিঃসারতায় ও নিজের অন্ধকারে এ যেন নিজেই স্তম্ভিত হয়ে আছে। আমি আশ্চর্য হয়ে বললুম, কিন্তু বীরেন্দা, এমন গহীন বনের ভেতরে এমন পথ বানালে কে? এ পথ তো আপনি তৈরি হয় না। বীরেন্দা কেবল বললে, এ পথ মানুষেরই হাতে তৈরি বটে। আমরা সবাই চুপ। বীরেন্দার হাতের বৈদ্যুতিক মশালের আলোটা থেকে থেকে পথহারা পাখির মতন সেই অরণ্য কারাগারের চারিদিকে ছুটোছুটি করছে। তাই দেখতে দেখতে আমরাও এগিয়ে চললুম। মাঝে মাঝে বীরেন্দা থমকে দাঁড়িয়ে পড়ে আর কান পেতে কি যেন শোনে, তারপর আবার চলতে থাকে। আমাদের সকলেরই মনে হতে লাগলো আমাদের আগে আগে পথের শুকনো পাতার ওপরে আরো কারুর পায়ের শব্দ হচ্ছে। ও কে যাচ্ছে আমাদের আগে আগে? সেই যার জ্বলন্ত চোখ। কিন্তু নানা দিকে বারবার বিজলি মশালের আলো ফেলেও কাউকে আবিষ্কার করা গেল না।
কিন্তু সেই অজানা পায়ের শব্দ আমাদের আগে আগেই সামনের দিকে এগিয়ে চলল। আমরা তাড়াতাড়ি এগোতে গেলেই সেই শব্দ তাড়াতাড়ি এগিয়ে যায়। বন যে অন্ধকার, এখন সেটা সৌভাগ্যের কথা বলেই মনে হতে লাগলো, কারণ এর গর্ভের ভেতরে হয়তো এমন অনেক বিভীষিকা লুকানো আছে যা দেখলে আমাদের মানে মানে সমুদ্রের ধারে ফিরে যেতে হবে। একবার এক জায়গায় বিজলি মশালের আলো পড়তেই দেখতে পেলুম প্রকাণ্ড একটা অজগর সাপ দুই চোখে অগ্নিবৃষ্টি করে আস্তে আস্তে গাছপালার ভেতরে ঢুকে যাচ্ছে। আর এক জায়গায় বাঘের মতো কি একটা বড় জানোয়ার জঙ্গলের ফাঁক দিয়ে উকি মেরে আবার অদৃশ্য হয়ে গেল। প্রতি পদেই মনে হতে লাগলো এই নিরেট অন্ধকারের রাজ্যে চারিদিকে অদৃশ্য সব বিপদ লোলুপ চোখে আমাদের পানেই তাকিয়ে আছে। একবার কেউ একটু অন্যমনস্ক হলেই তারা সবাই মিলে হুড়মুড় করে আমাদের ঘাড়ের উপরে লাফিয়ে পড়বে। হঠাৎ আমাদের সামনের অন্ধকারের ভেতরে কিরকম একটা শব্দ হলো, কারো হাত থেকে যেন কি একটা পড়ে গেল। দু পা এগোতেই পায়ে কিছু একটা ঠেকলো, তুলে দেখি বিজলি মশাল, যা ছিল বীরেন্দার হাতে। কল টিপে আলো জেলে যা দেখলুম, প্রাণ যেন উড়ে গেল। ঠিক দু পা পরেই মাঠের মতো প্রকাণ্ড এক গহ্বর হা করে আছে, আর আমার সামনে বীরেন্দা নেই। খুব নিচ থেকে যেন পাতালের বুক ভেদ করে বীরেন্দার গলার আওয়াজ পেলুম, সরল, অমিয়, দড়ি ঝুলিয়ে দাও, দড়ি ঝুলিয়ে দাও শিগগির। সঙ্গে সঙ্গে কোথাও থেকে একটা কান ফাটানো প্রাণ দামানো অট্টহাসি জেগে উঠল। সে হাসি মানুষের না প্রেতের? কিন্তু আমাদের তখন এমন অবসরও ছিল না যে সে হাসি শুনে ভয় পাই। তাড়াতাড়ি আমি পথের ওপরে লম্বা হয়ে শুয়ে পড়লুম। তারপর গহ্বরের ভেতরে মুখ বাড়িয়ে আলো ফেলে দেখলুম প্রায় 15-20 হাত নিচে কালো জল থই থই করছে। জলের চারিধারেই পাথুরে পাড় খাড়াভাবে উপরে উঠেছে, কাজেই এর ভেতরে একবার পড়লে সাঁতার জানলেও বাঁচোয়া নেই। এই 15-20 হাত দেওয়াল বেয়ে মানুষের পক্ষে ওপরে ওঠা প্রায় অসম্ভব। এদিকে ওদিকে বার কয়েক বিজলি মশালের আলো ফেলে বীরেন্দাকে আবিষ্কার করলুম। পাড়ের ঠিক তলাতেই সাঁতার দিতে দিতে সে উপরে উঠবার জন্য নিষ্ফল চেষ্টা করছে। বীরেন্দা আবার চেঁচিয়ে বললে, শিগগির দড়ি ফেলে দাও, জলের ভিতরে কুমির আছে। কুমির? বিজলি মশালটা তাড়াতাড়ি অমিয়র হাতে দিয়ে থলে থেকে দড়ি বার করে জলের ভেতরে ফেলে দিলুম। বীরেন্দা সেই মুহূর্তেই হাত বাড়িয়ে দড়িটা ধরলে এবং পর মুহূর্তেই একটা প্রকাণ্ড কুৎসিত মাথা বীরেন্দার ঠিক পেছনে জলের উপরে জেগে উঠল। অমিয় চিৎকার করে বললে, বীরেন্দা, তোমার পিছনে কুমির। কিন্তু অমিয়র কথা শেষ হবার আগেই জোরালো হাতের এক ঝাঁকানি দিয়ে বীরেন্দা দড়ি ধরে জল ছেড়ে খানিকটা উপরে উঠে পড়ল। কুমিরটা ফলার মুখ ছাড়া হয় দেখে তার লম্বা চওড়া ল্যাজ দিয়ে বীরেন্দাকে লক্ষ্য করে প্রচণ্ড এক ঝাপটা মারলে। সে ভীষণ ল্যাজ যদি বীরেন্দার গায়ে লাগত তাহলে তার হাড়গোড় নিশ্চয়ই গুঁড়ো হয়ে যেত। কিন্তু বীরেন্দা আবার এমন এক ঝাঁকুনি দিয়ে কুমিরের নাগালের বাইরে চলে এলো যে সেই বিষম টানের চোটে আমিও আর একটু হলে জলের ভেতরে হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিলাম। ওদিকে সেই ভয়ানক অট্টহাস্যের বিরাম নেই। সেই হাসির উচ্ছ্বাসের পর উচ্ছ্বাসে চারিদিককার রন্ধ্রহীন অন্ধকার যেন ছিন্ন ভিন্ন হয়ে ঝরে পড়তে লাগলো। অমিও নানা দিকে বারবার আলো ফেলেও বার করতে পারল না যে কোথা থেকে কে অমন করে ওই ভুতুড়ে হাসি হাসছে। তারপর বীরেন্দা যখন নিরাপদে দড়ি বেয়ে আবার ডাঙার উপরে এসে উঠল, সেই হাসি তখন হঠাৎই থেমে গেল। চারিদিক আবার স্তব্ধ। ওপরে উঠেই বীরেন্দার সর্বপ্রথম কথা হলো, টর্চটা তো পেয়েছো দেখছি, কিন্তু পড়বার সময় আমি আমার বন্দুকটাও হারিয়েছি। দেখো তো, বন্দুকটা ওপরেই আছে না জলে পড়ে গেছে? সৌভাগ্যক্রমে বন্দুকটাও উপরেই খুঁজে পাওয়া গেল। বীরেন্দা খুশি হয়ে বললে, যে জায়গায় এসেছি এখানে বন্দুকই হচ্ছে আমাদের প্রাণের মতো। বন্দুক হারালে প্রাণও হয়তো হারাতে হবে। আমিও মশালটা আমার হাতে দাও, এখন আবার পথ খুঁজে বার করতে হবে।
পথ সহজেই খুঁজে পাওয়া গেল। গহ্বরের সামনে এসেই পথটা বাঁ দিক বেঁকে পাড়ের ওপর দিয়ে চলে গেছে। অন্ধকারে তা দেখতে না পেয়েই বীরেন্দা গহ্বরের মধ্যে পড়ে গিয়েছিল। আমরা আবার অগ্রসর হলুম, এবার আরো সাবধানে, কারণ একে তো এই সরু পথ, তার উপরে বাঁ দিকে ঘন জঙ্গল আর ডান দিকে সেই মৃত্যু গহ্বর। একবার পা পিছলালেই কি হোঁচট খেলেই আর রক্ষা নেই। প্রায় মাইলখানেক হাঁটবার পর গহ্বর শেষ হলো, কিন্তু তখনও সেই ঘুটঘুটে অন্ধকার আর আঁকাবাঁকা পথের শেষ পেলুম না। দুই ধারে ঘন বিন্যস্ত অরণ্য নিয়ে পথ আবার কোনো অজানার দিকে চলেছে। আরো ঘণ্টাখানেক পরে হঠাৎ সেই বিষম পথ শেষ হলো। আমরা আবার খোলা আকাশের তলায় এসে দাঁড়ালুম। উজ্জ্বল আলোকের আঘাতে আমাদের অন্ধকার মাখানো চোখগুলো যেন কানা হয়ে গেল। চোখ যখন পরিষ্কার হলো, দেখলুম সে এক অপূর্ব দৃশ্য। মস্ত এক মাঠ, তার বুকে ছোট ছোট চারাগাছ আর ঘাসের মধুর শ্যামলিমা, আর রং বেরঙের বনফুলের রংধনুর রঙের লীলা। মাঠের পরেই প্রকাণ্ড এক পাহাড় আকাশকে ধরবার জন্য যেন ওপরে আরো উপরে উঠে গেছে। তার কোলে লাখো লাখো গাছ সমুদ্র স্নান থেকে ফিরে আসা হাওয়ার ঠান্ডা ছোঁয়া পেয়ে পরম উচ্ছ্বাসে দুলে দুলে নেচে উঠছে। পাহাড়ের মাঝখান থেকে একটা ঝর্ণা গলানোর উপর ধারার মতো পাথরে পাথরে লাফাতে লাফাতে কৌতুক হাসি হাসতে হাসতে নিচে নেমে এসেছে। মাঠের সবুজ বুক আদরে ভিজিয়ে দিয়ে বয়ে যাচ্ছে, আর সেই রূপের হাটে নানা জাতের পাখিরা গানের আসর বসিয়ে প্রাণমাত করে দিচ্ছে। অমিয় আহ্লাদে মেতে গান শুরু করে দিল। বীরেন্দা একদিকে আঙুল তুলে ধরে বলে উঠল, থামো অমিয়, ওদিকে একবার চেয়ে দেখো। ফিরে দেখি সেই চোখ দুটো, সেই ক্ষুধা ভরা হিংস্র মাখা অগ্নি উজ্জ্বল চোখ দুটো আবার একটা জঙ্গলের ঝোপের ফাঁক দিয়ে আমাদের পানে তাকিয়ে পলক হারা হয়ে আছে। আর কিছুই দেখা যাচ্ছে না, কেবল সেই চোখ দুটো। তার চাহনি দেখলে খুব সাহসীরও বুকের কাছটা হিম হয়ে যায়। বীরেন্দা আর আমি একসঙ্গেই বন্দুক তুললুম, কিন্তু চোখ দুটো আবার সাত করে সরে গেল। জঙ্গলের পথে আবার শুকনো পাতার মরমরানি উঠল। বুঝলুম যার চোখ সে দৌড়ে পালাচ্ছে। বীরেন্দা উত্তেজিত কণ্ঠে বললে, কার ওই চোখ? ও কেন আমাদের সঙ্গে সঙ্গে ফিরছে? ও চোখে তো মানুষের চাহনি নেই। তবে কি সত্যি সত্যি ভূত প্রেত বলে? আমি বাধা দিয়ে বললুম, ও কথা যেতে দাও বীরেন্দা, এখন আমরা কি করব সেটা বলো। আমরা আমরা আপাতত এই পাহাড়ের উপরে গিয়ে উঠব। ওইখানে ঝর্ণার ধারে বসে আজকের রাতটা কাটিয়ে দিই। কালকের কথা কালকে ভাবা যাবে। পাহাড়ের ওপরে এসে যে জায়গাটি আমাদের পছন্দ হলো, তার একধারে ঝর্ণা, একধারে গভীর খাদ, আর একধারে পাহাড়ের গা খাড়া উপরে উঠে গিয়েছে। পাহাড়ের গায়েই গুহা নয়, অথচ গুহার মতনই একটা জায়গা ছিল। আমরা স্থির করলুম তার ভিতরে বসেই আজকের রাতটা কাটিয়ে দেব। সমুদ্রে ঝাঁপ দেবার আগে জাহাজের ভাড়ার ঘর থেকে আমরা অনেকগুলো বিস্কুট, জ্যাম, জেলি ও রক্ষিত মাংসের টিন সংগ্রহ করে এনেছিলুম। ঝর্ণার ধারে বসে মুখখানা ধুয়ে সেই টিনের খাবারেই পেট ভরালুম। খাবারগুলো লাগলো যেন অমৃতের মতো। আর ঝর্ণার জল সে যে কি মিষ্টি, তার কি বলবো। তারপর সেই আধা গুহার ভেতরে গিয়ে বসলুম। তখন বেলা যায় যায়, সন্ধ্যা তার ছায়া আঁচল দুলিয়ে তখন ডুবে যাওয়া সূর্যের শেষ আলোটুকুও নিভিয়ে দিয়েছে। দু একটা বাসা ভোলা পাখি মাঝে মাঝে তখনও এদিকে ওদিকে উঠছে ও আসন্ন আধারকে দেখে ভীতচকিত স্বরে ডেকে ডেকে উঠছে। স্থির হলো প্রথম রাতে বীরেন্দাকে, মাঝরাতে আমাকে, আর শেষ রাতে অমিয়কে জেগে পাহারা দিতে হবে। কারণ তিনজন একসঙ্গে ঘুমিয়ে পড়লে এই বিপদ ভরা বন জঙ্গলে কাল সকালে হয়তো কারোকেই আর জেগে উঠতে হবে না। আমি আর অমিয় শুয়ে পড়লুম। সারাদিনের হাড় ভাঙা খাটুনি আর দুশ্চিন্তায় দেহ মন যেন এলিয়ে পড়েছিল। শুতে না শুতেই ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে গেলুম। মাঝরাতে আমাকে জাগিয়ে দিয়ে বীরেন্দা শুয়ে পড়ল।
এক কোণে ঘেঁষে পাহাড়ের গায়ে ঠেসান দিয়ে বসলুম। রাত তখন থমথম করছে। বাইরে অস্পষ্ট চাঁদের আলোয় চকমকে উঠে ঝর্ণা তার অশ্রান্ত সঙ্গীত গীতি যেন নিশিথিনীর নিশার বুকের ভেতর দুলিয়ে দুলিয়ে দিচ্ছে। রাতের একটা বাঁধা সুর আছে। সে সুর গাছের পাতার নয়, ঝিঝি পোকার নয়, বাতাসের নয়, বা অন্য কোনো জীবেরও নয়। সে হচ্ছে রাতের একেবারে নিজস্ব সুর। বিজন স্তব্ধতার ভেতরে তা শোনা যায়। বোবা আকাশকে স্তম্ভিত করে, সারা ধরণীকে আকুল করে সেই বিচিত্র সুর ঝিমঝিম করে বাজতে থাকে। সে অদ্ভুত সুর শুনলে ভাবুকের মনের ভিতরটা কেমন যেন করে ওঠে। রাতের বীণায় সে যেন ভগবানের নিজের হাতে গাঁথা রাগিনী, যার অস্ফুট ঝঙ্কারের ভেতরে পৃথিবীর জন্ম মৃত্যু রহস্য লুকোনো আছে। রাতের সেই একটানা সুর কান পেতে শুনতে শুনতে হঠাৎ মনে হলো বাইরের আবছায়ার ভেতর থেকে চমকে উঠল আবার দুটো জলজলে তীব্র চোখ। সেই দুটো চোখ যা আজ সারা দিন আমাদের পিছু ছাড়েনি। ভালো করে চেয়ে কিন্তু আর কিছুই দেখতে পেলুম না। ভাবলুম আমারই মনের ভুল হবে। আচম্বিতে কি একটা জীবের কাতর আর্তনাদে ও বাঘের ভীষণ গর্জনে চারিদিক কাঁপতে লাগলো, আর তার সঙ্গে ঘুম ভাঙা পাখিদের ব্যস্ত চিৎকার। খানিক পরেই সব আবার চুপচাপ। তারপর দেখি একখানা কালো কুৎসিত অস্থিসার হাত পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করছে। দেহ নয়, শুধু একখানা হাত। তার বাঁকা বাঁকা লম্বা আঙুলগুলো আকুল হয়ে খুঁজছে যেন কাকে। ধর্মরিয়ে সোজা হয়ে বসলুম। এ কি ব্যাপার? আড়ষ্ট চোখে দেখলুম হাতখানা বীরেন্দার ঘুমন্ত দেহের উপরে এক মুহূর্ত স্থির হয়ে রইল। তারপর হঠাৎ খপ করে তার গলা চেপে ধরল। বীরেন্দার বিপদ দেখে এক পলকেই আমার সমস্ত অসারতা ছুটে গেল। বিদ্যুতের মতন সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে বন্দুকের নলটা সেই অস্থিসার হাতখানার উপরে রেখে ঘোড়া টিপলুম। গুড়ুম করে বন্দুক গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে ভীষণ এক আর্তনাদ। হাতখানাও শো করে সরে গেল। বীরেন্দা ধড়মড় করে উঠে বসে গলায় হাত বুলোতে বুলোতে যাতনা ভরে বললে, সরল, সরল। অমিও উঠে বসে চোখ কচলাতে কচলাতে বলল, কি হয়েছে বীরেন্দা? কি হয়েছে সরলদা? আমি ব্যাপারটা সব খুলে বললুম। বীরেন্দা তখন বিজলি মশাল আর বন্দুকটা তুলে নিয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। কিন্তু গুহার মুখে খানিকটা রক্ত ছাড়া বাইরে আর কাউকে দেখতে পাওয়া গেল না। আমি বললুম, কিন্তু এই ভুতুরে শত্রুটা তো ভারী ভাবিয়ে তুলছে দেখছি। এ ধরাও পড়ে না, আমাদের ছেড়েও যায় না। বীরেন্দা বললে, কিন্তু বাছাধন আপাতত বোধ হয় আর শিগগিরি মুখ হচ্ছেন না। সরলের গুলি খেয়ে এখন হাত নিয়ে কিছুদিন কাত হয়ে থাকুক তো। এমনই সব কথা কইতে কইতে আকাশ ধীরে ধীরে ফর্সা হয়ে এলো। বনের পাখিরা অগ্রদূত হয়ে খবর দিল, আর ভয় নেই, এখনই আসবে আনন্দের সাথী প্রভাত। ভোর হলো। বনের সবুজের উপরে কচি রোদ এসে কাঁচা সোনার জলের ছবি এঁকে দিল। মৌমাছি আর প্রজাপতিদের ভেতরে আবার মৌচয়নের সাড়া পড়ে গেল। বীরেন্দা বললে, এসো এসো, আমরা এখন পাহাড় থেকে নেমে পড়ি। পোটলা পুটলি বেঁধে নাও। অমিয় বললে, কিন্তু বীরেন্দা, এখন যে আমাদের শালগ্রামের ওঠা বসা, এখানে থাকাও যা, নিচে নামাও তো তাই। না না, তুমি বুঝছো না অমিয়। একবার চারদিকটা ঘুরে দেখে আসা ভালো, নইলে কোন দিক দিয়ে কখন যে বিপদ ঘাড়ে আসে তা জানবার আগেই মারা পড়ব। ঝর্ণার জলে প্রাতঃস্নান সেরে কিছু জল খাবার খেয়ে আমরা আবার পাহাড় ছেড়ে নিচে নেমে গেলুম। মাঠ পেরিয়ে একটা বনে গিয়ে পড়লুম। এবারের বনেও জঙ্গল আর বড় বড় গাছের অভাব নেই বটে, কিন্তু আগেরকার মতো এ বনটা তেমন অন্ধকার নয়। আমি বললুম, তোমরা একটু সাবধান হয়ে চলো, কারণ কাল রাতে আমি বাঘের ডাক শুনেছি। অমিয় বললে, বাঘটাগের সঙ্গে এখন দেখা করতে চাই না বটে, কিন্তু একটা হরিণ টরিণ পেলে আজকের দিনটা নেহাত মন্দ কাটে না। কি বলো বীরেন্দা?
বীরেন্দা বললে, পৃথিবীর চারিদিকেই হিংসার খেলা। বাঘ খুঁজছে আমাদের, আর আমরা খুঁজছি হরিণদের। আমরা ভাবি বাঘকে হিংসুক, আর আমাদের হিংসুক ভাবে হরিণরা। অদ্ভুত এই দুনিয়া। আমি কি একটা জবাব দিতে যাচ্ছিলুম, কিন্তু তার আগেই মাথার ওপরকার মস্ত বড় গাছ থেকে ঝুপঝুপ করে কারা যেন লাফিয়ে পড়ল, এবং কিছু দেখবার বা বোঝবার আগেই এমন অতর্কিতে তারা আমাদের আক্রমণ করে আর কাবু করে হাত পা বেঁধে ফেললে যে আমরা একেবারে অবাক হয়ে গেলুম। তারা দেখতে খুব জোয়ান, যেন মিশমিশে কালো অবলুস কাঠ থেকে কুদে তাদের দেহগুলো গড়া হয়েছে। কারুর হাতে ধনুকবাণ, কারুর হাতে বর্ষা, গলায় কানে বাহুতে হাড়ের গয়না, আর পরনে এক এক টুকরো নেংটি ছাড়া আর কিছুই নেই। দলে তারা বেশ পুরু, অন্তত 25-30 জন তো হবেই। আমাদের হাত পা আচ্ছা করে বেঁধে 3 জনকেই তারা মাটির উপরে শুইয়ে রাখলে। তারপর আমাদের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে অজানা ভাষায় হাত মুখ নেড়ে কি সব বলাবলি করতে লাগলে। অমিয় বললে, ও বীরেন্দা, এখানে বোধহয় আমাদের আর হরিণের মাংস খাবার কোনো আশাই নেই। এইসব কেলে স্যাঙাতরাই আমাদের হয়তো আগুনে পুড়িয়ে কাবাব বানিয়ে উদরসাত করবে। বীরেন্দা বললে, চোখে বড় ধুলো দিয়েছে হে। বোম্বেটে মানোয়ারি, গোড়া, হাঙর, কুমির আর সমুদ্রকে এড়িয়ে শেষটা যে এই বুনোদের পাল্লায় এমন বোকার মতো ধরা পড়ে যাব, আগে কে জানতো? আমি বললুম, ধরা পড়া বলে ধরা পড়া, একেবারে নট নরণচরণ। ছাড়া পাবার কোনো উপায় নেই, দয়াও পাবো না বোধ হয়। ওদের গলায় কি ঝুলছে দেখছো তো, মরার মাথার খুলি। আচম্বিতেই কাছে শিঙার মতো কি একটা বেজে উঠল। সঙ্গে সঙ্গে জেগে উঠল কোথাও থেকে অনেক ঢোলের আওয়াজ, এবং অসভ্য মানুষগুলো সসম্ভ্রমে নুয়ে পড়ে আমাদের কাছ থেকে খানিকটা তফাতে সরে দাঁড়ালো। দেখলুম বনের ভেতর থেকে পিল পিল করে অসভ্যের পর অসভ্য যোদ্ধা বেরিয়ে আসছে নাচতে নাচতে, বর্ষা নাচাতে নাচাতে বা ঢোল বাজাতে বাজাতে। অমিয় বললে, ও বীরেন্দা, আরো আসে যে, কি করা যায় বলো দেখি। এই কেলে ভূতগুলো দূরে সরে গেছে, আর দেখো বন্দুকগুলো হাতের কাছে পড়ে রয়েছে। আর আমার মনও বলছে এই বাঁধন দড়িগুলো অল্প চেষ্টা করলেই আমরা ছিঁড়ে ফেলতে পারি। বীরেন্দা বললে, দড়ি ছেড়বার সময় এখনো আসেনি। ওদের হাতের তীর ধনুক রয়েছে, বলা তো যায় না। যদি ওদের তীরে বিষ মেশানো থাকে, তার চেয়ে এখন চুপ করে থাকাই ভালো। দেখো না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। দেখতে দেখতে বনের আশপাশ লোকে ভরে গেল। সকলেরই কৌতূহলী চোখ আমাদের দিকে আকৃষ্ট। হঠাৎ আবার শিঙা বাজল। সঙ্গে সঙ্গেই সমস্ত নাচ বাজনা থেমে গেল। সকলে একেবারে পাথরের মূর্তির মতো স্থির ও স্তব্ধ। একদিককার ভিড় সরে গেল। সেই দিকে তাকিয়ে যা দেখলুম, সে এক অকল্পিত দৃশ্য। অপূর্ব এক তরুণীর মূর্তি। রং তার ফুটন্ত শ্বেতপদ্মের মতো। তরুণীর মেঘের মতো কালো চুল পিছনে, কাঁধে, বুকে গোছায় গোছায় এলিয়ে পড়েছে, এবং তার বুক থেকে উরু পর্যন্ত বাঘের ছালে ঢাকা। সমস্ত মন বিস্ময়ে ভরে উঠল। কে এই নবযৌবনা? মানবী না বনদেবী? মূর্তিময়ী স্বপ্ন সুষমার মতো আমাদের দিকে পায়ে পায়ে এগিয়ে এসে তরুণী থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর দয়াভরা দুটি সুন্দর ডাগর চোখে আমাদের মুখের পানে চেয়ে রইল নীরবে। বীরেন্দা মোহিত স্বরে বললে, সরল, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই মূর্তি এখানে কি করে এলো? আমাদের সকলকে অধিকতর বিস্মিত করে তরুণী খুব নরম গলায় পরিষ্কার বাংলায় বললে, আপনারা কি বাঙালি? প্রথমটা নিজেদের কানকে বিশ্বাস করতে না পেরে আমরা অবাক হয়ে রইলুম। তারপর আবার সেই জিজ্ঞাসা শুনে আমি বললুম, হ্যাঁ। তরুণী আবির্ভূত কণ্ঠে বললে, কতদিন পরে দেশের কথা শুনলুম, কতদিন পরে বাঙালিকে দেখলুম। বীরেন্দা বললে, আপনার কথা শুনে আপনাকেও তো বাঙালি বলেই মনে হচ্ছে। হ্যাঁ,
আমি বাঙালির মেয়ে। বাঙালি মেয়ে? এইখানে, এই অজানা দ্বীপে, এই অসভ্যদের মাঝখানে? তরুণী করুণ স্বরে বললে, সে অনেক কথা, পরে বলবো। আপাতত শুনে রাখুন, আমি এই দ্বীপের রানী, আর আপনারা আমার বন্দী। আপনাদের সঙ্গে এখন আমি আর কথা বলতে পারবো না, তাতে আপনাদেরই অমঙ্গল হবে। তবে এইটুকু বলতে পারি যে আমি থাকতে আপনাদের কোনো রকম ভয় নেই। এই বলেই তরুণী ফিরে দাঁড়িয়ে উচ্চস্বরে আমাদের অবদ্ধ ভাষায় সঙ্গের লোকদের ডেকে কি যেন বলল। অমনি আবার শিঙা বেজে উঠল। সঙ্গে সঙ্গে আবার ঢোল বাজানো, নাচ ও হইচই শুরু হলো। তারপর কয়েকজন লোক এসে আমাদের পায়ের বাঁধন খুলে দিলে এবং উঠে তাদের সঙ্গে যাবার জন্য ইঙ্গিত করলে। তরুণী রানীকে নিয়ে অসভ্য লোকগুলো নাচতে নাচতে এগিয়ে চলল। চারিদিকে কড়া পাহারা নিয়ে আমরাও অগ্রসর হলুম। কখনো ছায়া দোলানো বনপথ দিয়ে, কখনো রোদ মাখানো সবুজ মাঠের ওপর দিয়ে, এবং কখনো বা চোখ ভোলানো ছোট ছোট পাহাড়ের কোল দিয়ে প্রায় মাইল চারেক পার হয়ে আমরা একটা বড় গ্রামে এসে হাজির হলুম। গ্রাম বলতে আমরা যা বুঝি, এ গ্রাম যেন তার মূর্তিমান প্রতিবাদ। কতকগুলো পাতা ছাওয়া হেলে পড়া ভাঙাচোরা কুড়ে ঘর। এক একটা গর্তের মতো ঢোকবার পথ ছাড়া সে ঘরগুলোতে আলো হাওয়া আসবার কোনো উপায়ই নেই। পথঘাটকে আস্তাকুড় বললেও বেশি বলা হয় না। এক একটা ঘরের সামনে আবার অনেকগুলো করে রোদে শুকনো মানুষের মুন্ড ঝুলছে। পরে শুনেছিলুম এগুলো নাকি বড় বড় সর্দারদের বাড়ি। ছলে বলে কৌশলে যে যত বেশি শত্রুকে স্বহস্তে বধ করে তাদের মুন্ড সংগ্রহ করতে পারে, এদেশে নাকি সেই তত বড় সর্দার বলে সম্মান পায়, এবং আপনার বড়ত্বের প্রমাণস্বরূপ মুন্ডগুলোকে রোদে শুকিয়ে বাড়ির সামনে এইভাবে প্রকাশ্যে ঝুলিয়ে রাখে। এ কথা শুনবার পর যতদিন এদেশে ছিলুম, কাঁধের উপরে নিজেদের মুন্ডগুলোকে ঠিকঠাক বজায় রাখবার জন্য সর্বদাই অত্যন্ত সাবধানে থাকতুম। এরই মধ্যে একখানা বাড়ি দেখলুম, যার দিকে সহজেই সকলের নজর পড়ে। এ বাড়িখানাও পাতা দিয়ে ছাওয়া হলেও আর সব ঘর বা বাড়ির চেয়ে বড় তো বটেই, তার উপরে ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির সম্মুখে দুজন লম্বা চওড়া লোক বর্ষা হাতে করে পাহারা দিচ্ছে। এইখানাই রানীর বাড়ি বলে আন্দাজ করলুম, এবং একটু পরেই দেখলুম আমাদের আন্দাজ ভুল নয়। আমাদের দেখবার জন্য গ্রামের মেয়েরা পর্যন্ত আজ রাস্তায় এসে ভিড় করে দাঁড়িয়েছে। পুরুষদের মতো এখানকার স্ত্রীলোকদেরও লজ্জা রক্ষা পেয়েছে কেবলমাত্র একখণ্ড সরু নেংটির দ্বারা। তবে মানুষের হাড়ের বদলে তারা পাথরের বা প্রবালের গয়না ব্যবহার করে নিজেদের জাতিসুলভ কোমলতার মর্যাদা রেখেছে। রানী আমাদের দিকে ফিরেও তাকালেন না, কেবল প্রভুত্বের স্বরে কি একটা হুকুম দিয়েই বাড়ির ভেতরে চলে গেলেন। তারপর আমাদের হাতের বাঁধন খুলে দিয়ে ইঙ্গিতে জানালে আমরা যেন ওই ঘরের ভেতরে প্রবেশ করি। আমরাও আর কালো বিলম্ব না করে এই ঘরের ভেতরে গিয়ে ঢুকলুম। একটা লোক এসে আমাদের পোটলাপুটলি আর বন্দুক তিনটে ঘরের মেঝের উপরে রেখে দিয়ে চলে গেল। উকি মেরে দেখলুম দরজা বা গর্তের বাইরেই প্রায় ২০-২২ জন লোক পাহারা দিচ্ছে। আমি বললুম, বীরেন্দা, এরা বোধহয় জানে না যে বন্দুক কি চিজ। তা জানলে কি আর এগুলো আমাদের ফিরিয়ে দিত? অমিও বললে, আচ্ছা বীরেন্দা, আজ হঠাৎ তুমি এত গম্ভীর হয়ে গেলে কেন বলো দেখি? এমন অ্যাডভেঞ্চারে কোথায় তুমি খুশি হয়ে নাচবে না, কেবল হু হা দিয়েই কথা সারছ। তোমার হলো কি বীরেন্দা? কি ভাবছো তুমি? বীরেন্দা একটু কেঠো হাসি এসে বললে, আকাশ আর পাতালের কথা ভাবছি ভাই। আকাশ আর পাতাল চিরদিনই আছে আর চিরদিন থাকবেও। আমি বললুম, বীরেন্দা, তুমি যে আবার হঠাৎ দার্শনিক হয়ে পড়লে দেখছি, ব্যাপারটা কি? দার্শনিক হওয়াটা কি নিন্দের কথা? মোটেই না। কিন্তু আমরা জানতে চাই বীরেন্দা, তুমি কি আজ রূপসী রানীকে দর্শন করেই দার্শনিক হয়ে উঠেছ? বীরেন্দা রেগে কটমট করে আমার দিকে চাইলে, কিন্তু মুখে কিছুই বললে না। অমিও ফিক করে হেসে ফেলে
অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে গুনগুন করে গান ধরল। বীরেন্দা খপ করে অমিয়র চুল ধরে এক টান মেরে বললে, তোমার ওই রাবিশ গান থামাও অমিয়। তোমার গান শুনবার জন্য আমার কোনো আগ্রহ নেই। কুকুরের মতো পোষ মানে। কিন্তু আমাদের কি করতে হবে? এখানে সব থেকে বেশি আদর পায় জাদুকররা। জাদুকরদের এরা ভয়ও করে, পূজাও করে। আপনারা কেউ কি কোনো রকমের ছোটখাটো ম্যাজিক ট্রিক্স জানেন না? দাঁড়ান, একটা কথা জিজ্ঞাসা করি। এখানে কি বাইরের সভ্য দেশ থেকে মাঝে মাঝে লোকজন আসে? কই, আমি তো দেখিনি। এই দ্বীপের বাইরেও যে দেশ আছে তা এরা জানে না। তবে আমি এখানে থাকতে থাকতেই অনেক বছর আগে বোধহয় একখানা জাহাজ এখানে এসে একদিনের জন্য নোঙর করেছিল। অসভ্যরা তাকে দেখে ভারী ভয় পেয়েছিল। আমার কাছে এসে সেই জাহাজকে সাগর দানব বলে বর্ণনা করেছিল। আমার বিশ্বাস যে চ্যাং পালিয়েছিল সেই জাহাজে চড়েই। বেশ, তাহলে এদের আমি গোটা কয়েক ম্যাজিক দেখাতে রাজি আছি। তাহলে আর কিছুই ভাবতে হবে না। আপনাকে এরা ঠিক জ্যান্ত জুজু ঠাকুরের মতোই পুজো করবে। তাহলে আজকেই আমি ঘোষণা করে দেব যে যে স্বর্গে জুজু ঠাকুর থাকেন, আপনারা সেই স্বর্গ থেকেই জুজুর ভক্তদের সঙ্গে দেখাশোনা করতে এসেছেন এখানে। কাল সকালে রাজবাড়ির সামনের মাঠে আপনারা সকলকে আশীর্বাদ করবেন আর নিজেদের অদ্ভুত ক্ষমতা দেখাবেন। কেমন? আপনারা মান রাখতে পারবেন তো? কারণ এর উপরেই আপনাদের জীবন মরণ নির্ভর করছে। এরা যখন বাইরের জগতের কিছুই জানে না, তখন আমি নিশ্চয়ই এদের ভোরকে দিতে পারবো। রানী আর কিছু না বলে হাততালি দিলেন। তখনই একজন লোক এসে হাজির হলো। রানী খানিকক্ষণ ধরে তার সঙ্গে কথাবার্তা কইতে লাগলেন। কথা কইতে কইতে লোকটা সভয়ে ও বিস্ময়ে বারবার আমাদের পানে অমিয় গাও। অমিয় গান গাইতে শুরু করলো। সামনেই খানিক স্পষ্ট খানিক অস্পষ্ট পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমাতি উচ্চ নীলাকাশের সোপান শ্রেণীর মতো ওপর পানে উঠে গিয়েছে এবং তারই সবচেয়ে উঁচু শিখরের উপরে মুকুটের মতন জেগে রয়েছে জ্বলন্ত চাঁদ। এই সুদূর বিদেশের বাগান থেকে অজানা সব ফুলের গন্ধ জেগে উঠে মনের ভেতরের মাদকতার আবেশ এনে দিচ্ছে এবং রানী বিজয়াকে দেখাচ্ছিল যেন এক জ্যোৎস্নাগড়া দেবী প্রতিমার মতো। এরই ভেতরে অমিয়র গান আজ বাংলার কোকিল পাপিয়ার অভাব পূরণ করল। আমাদের মনে হতে লাগলো আমরা যেন আবার সেই বাংলাদেশের সবুজ কোলের ভেতরেই আপনজনদের কাছে বসে আছি। বীরেন্দার স্তব্ধতা ক্রমেই বিস্ময়কর ও সন্দেহজনক হয়ে উঠেছে। সে নির্বিকারে ঘাসের উপরে গা বিছিয়ে দিয়ে আকাশের দিকে চেয়েছিল নিষ্পলক নেত্রে। অমিয়র গান থেমে গেল। রানী কিছুক্ষণ মৌনভাবে থাকবার পর ধীরে ধীরে উঠে চলে গেলেন। যাবার আগে অমিয়কে তিনি বারবার ধন্যবাদ দিলেন তার এত সুন্দর গানের জন্য। হয়তো তার চোখেও তখন কয়েক ফোঁটা জল দেখতে পেয়েছিলাম। পরের দিন খুব সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি আমাদের ঘরখানা জনতাপূর্ণ হয়ে গিয়েছে। ঘরের ভিতরে লোক দাঁড়িয়ে রয়েছে প্রায় 25-30 জন। সকলেরই মুখ অত্যন্ত গম্ভীর এবং সকলের দেহ কাঠের পুতুলের মতো অত্যন্ত আড়ষ্ট। প্রথমটা আমার বুক যেন ছ্যাঁক করে উঠল। কে, কারা এরা? সেই হতভাগা জুজুর কাছে এরা কি আমাদের মুন্ডুগুলোকে ধর থেকে আলাদা করবার জন্য নিয়ে যেতে এসেছে? ধর মরিয়ে উঠে বসে পাশ থেকে বন্দুকটা তুলে নিলুম। কিন্তু তারপরেই দেখলুম বিছানার উপরে বীরেন্দা আর অমিয় অত্যন্ত প্রশান্ত মুখে গদিয়ানি চালে বসে রয়েছে। বীরেন্দা শান্তভাবে হেসে বলল, ভয় নেই সরল ভাইয়া, তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি। কিন্তু এদের দেখে তুমিও কি বুঝতে পারছো না যে এরা হচ্ছে সেই জুজুর তেঁদর পুরুতের দল? এরা বোধহয় ভানুমতির খেল দেখবার জন্য আমাদের নিয়ে যেতে এসেছে। ঘরের লোকগুলোর দিকে ফিরে দেখলুম তাদের সাজগোজ এখানকার সাধারণ লোকগুলোর মতো নয়। তাদের মাথায় রয়েছে পাখির পালকের মুকুট, সর্বাঙ্গে আঁকা নানান রকমের উল্কি, হাতে বর্ষা বা ধনুকের বদলে এক একটা কালো রঙের লাঠি
এবং কোমরে নেংটির বদলে বাঘের ছাল। লোকগুলোর চোখে কোনো রকম বন্ধুত্বের ভাব না মাখানো থাকলেও ভয়, সম্ভ্রম, অথচ অবিশ্বাসের আভাস যেন রীতিমতোই পাওয়া গেল। আমাদের সকলকে জেগে উঠতে দেখে তারা হাত তুলে দরজার দিকে অঙ্গুলি নির্দেশ করল। বীরেন্দা বললে, সরল, অমিয়, তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়ো, হাত পা মুখ ধুয়ে নাও, তারপর আমাদের কারদানি দেখিয়ে এই ব্যাটাদের চক্ষু স্থির করে দেব। রাজবাড়ির সামনের মাঠে গিয়ে দেখি লোকে লোকারণ্য। মস্ত মাঠ, প্রায় মাইল খানেক লম্বা, চওড়াতেও সেই রকম, কিন্তু অত বড় মাঠেও আর তিল ধারণের ঠাঁই নেই। এ রাজ্যের ছেলে, বুড়ো, মেয়ে, যেখানে যে ছিল সবাই আজ এইখানে ছুটে এসেছে। মাঠ ভরে কিলবিল করছে কালো কালো সব ভূত পেত্নির মতো অগুন্তি চেহারা। নজরে যতখানি পড়ল, প্রত্যেকের মুখেই ভয়, সম্ভ্রম আর কৌতূহলে ভরা। মাঠের মাঝখানে একটা উঁচু মাচার মতন করা হয়েছে, সেইখানেই আমাদের নির্দিষ্ট স্থান। রানী বিজয়াও সেই মাচার উপরে বসে আছেন। তিনি আজ আমাদের মধ্যস্থ হবেন, অর্থাৎ সকলকে বুঝিয়ে দেবেন আমাদের কথা। ঘরে আজ সকালে যাদের দেখেছি তারাও রয়েছে। বুঝলুম এরা হচ্ছে এই রাজ্যের পুরোহিতের দল। ভালো করে চেয়ে দেখলুম প্রত্যেকের মুখেই ঘৃণা ও অবিশ্বাসের আভাস। ভেলকিবাজি যদি তাদের মনের মতো না হয়, তাহলে আমাদের অবস্থাও যে আরামদায়ক হবে না, তাও বেশ বোঝা গেল। আচম্বিতে সিঙ্গা ও দামামা বেজে উঠল। সঙ্গে সঙ্গে রানী বিজয়া উঠে দাঁড়িয়ে বললেন, বীরেনবাবু, এইবার আপনার ম্যাজিক শুরু করুন, যদিও সেই ম্যাজিক দেখে আমি ভুলব না। বীরেন্দা উঠে দাঁড়ালো। একবার লোক ভুলাবার জন্য আকাশপানে মুখ ও হাত তুলে চোখ মুদে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর মুখে গাম্ভীর্যের বোঝা নামিয়ে প্রাণপণে চক্ষু বিস্ফারিত করে চেঁচিয়ে হাত পা ছুড়ে বলল, ওরে অসভ্য বন মানুষের দল, তোরা নাকি আমাদের বলি দেবার মতলব করেছিস? তোরা কি জানিস যে আমরা একটা কোড়ে আঙুল তুললে তোরা সবাই এখনই ভগবান জুজুর অভিশাপে পুড়ে ভস্ম হয়ে যাবি? তোরা আমাদের ক্ষমতা দেখতে চাস? বেশ, তবে তাই দেখ। এই চেয়ে দেখ, আমার হাতে একটা জিনিস রয়েছে। এই জিনিসের গুণে চন্দ্র, সূর্য, পাহাড় আর সুদূরের সমস্ত দৃশ্য আমাদের কাছে এসে ধরা দেবে। যদি বিশ্বাস না হয়, জুজুর প্রধান পুরোহিত আমার কাছে আসুক, সচক্ষে সে আমার ক্ষমতা দেখে যাক। বীরেন্দার হাতের জিনিসটা আর কিছুই নয়, দূরবীন। রানী বীরেন্দার কথাগুলো সবাইকে বুঝিয়ে দিলেন। জুজুর প্রধান পুরোহিতের মুখে বিস্ময় আর সন্দেহের ভাব ফুটে উঠল। পায়ে পায়ে থতমত খেয়ে সে আমাদের কাছে এগিয়ে এলো। বীরেন্দা দূরবীনটা তার চোখের সামনে ধরলে। দূরবীনের ভিতর দিয়ে মিনিট খানেক বাইরের জগৎ দেখেই বুড়ো পুরুতের গা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তাড়াতাড়ি দূরবীন থেকে মুখ সরিয়ে নিয়ে সে আগে হতবম্বের মতো আমাদের মুখের পানে তাকিয়ে দেখলেও তারপর দুর্বোধ্য ভাষায় কি একটা চিৎকার করতে করতে দ্রুত পদে পুরুতদের দলের ভেতরে গিয়ে ঢুকে গা ঢাকা দিল কোথায় কে জানে। জনতার ভেতরে জাগলো বহু কণ্ঠের চিৎকার। রানী আমাদের দিকে ফিরে বললেন, ওরা বলছে আপনারা সবাই স্বর্গীয় জাদুকরের বাচ্চা। তারপর দ্বিতীয় ম্যাজিকের পালা হচ্ছে আমার। একখানা আতস কাজ সকলের চোখের সামনে উঁচু করে তুলে ধরে আমি চেঁচিয়ে বললুম, হে জুজুর ভক্তবৃন্দ, তোমরা সবাই শোনো। আমার হাতে এই যে পবিত্র জিনিসটি দেখছো, বহু পুণ্য ফলে এটি আমি লাভ করেছি। এর মহিমায় স্বয়ং সূর্যদেব আমাদের বশীভূত হয়েছেন। এখন আমি আদেশ করলেই তিনি আমার সমস্ত শত্রুকে ভস্মীভূত করে ফেলবেন। তোমাদের কেউ যদি পরীক্ষা করতে চাও, তাহলে এগিয়ে এসো। আমি তার শরীরের যে কোনো স্থানে ভয়ানক আগুন জ্বালিয়ে দেব। রানী আমার কথা পুনরাবৃত্তি করলেন, কিন্তু বিপুল জনতা আতঙ্কে একেবারে স্থির হয়ে রইল। একজন লোকও সাহস করে অগ্রসর হল না। তখন আমি কিছু আর না বলে একখানা শুকনো পাতা কুড়িয়ে নিয়ে তার ওপরেই আতস কাজ ধরে সূর্যরশ্মি কেন্দ্রীভূত করলুম। পাতাখানা যেই দাউ দাউ করে জ্বলে উঠল, সমস্ত মাঠের লোক
একসঙ্গে চিৎকার করতে লাগলো। সে ভীষণ চিৎকারে কান যেন ফেটে যাবার উপক্রম হলো। চিৎকার থামলে পরে তৃতীয় ম্যাজিক দেখালো আমিও। প্রথমে সে একটা দেশলাইয়ের বাক্স সকলকে দেখালো, তারপর বলল, এই যে পবিত্র দ্রব্য, এটি ভগবান জুজু নিজে আমাকে দান করেছেন। এর সঙ্গে সর্বগ্রাসী অগ্নিদেব আমার কাছে বন্দী হয়ে আছেন। এই দেখো তার প্রমাণ। বলেই সে ফস করে একটা দেশলাইয়ের কাঠি জেলে ফেলল। তারপর আবার সেই আকাশ কাঁপানো চিৎকার। পুরুতদের পানে তাকিয়ে দেখলুম তারা চিৎকার করছে না বটে, কিন্তু তাদের সকলের চক্ষু বিস্ময়ে বিস্ফারিত, মুখ ভয়ে বিবর্ণ। বীরেন্দা বললে, এইবারে তোমরা আমাদের আর এক শক্তি দেখো। আমাদের হাতে এই যে 3টি জিনিস দেখছো, এগুলো হচ্ছে আকাশের বজ্র। ভগবান জুজু এই বজ্রের দ্বারা শত্রু বধ করে থাকেন। এরই দ্বারা আমরা সেদিন এক অবাধ্য পুরুতের হাত ভেঙে দিয়েছি। দয়া করে কেবল তার প্রাণটা আর নিই। সামনের একটা গাছের উঁচু ডালে এক ঝাঁক শকুনি বসেছিল। আমরা প্রত্যেকেই তাদের এক একটাকে লক্ষ্য করে বন্দুক তুললুম। ঘোড়া টেপার সঙ্গে সঙ্গেই 3টে বন্দুক গর্জন করে উঠল এবং পর মুহূর্তে 3টা শকুনি শূন্যে ঘুরতে ঘুরতে মাটির উপর পড়ে গেল। বিপুল জনতার ভেতর থেকে এবারে যে ভয়ার্ত চিৎকার উঠল তার আর তুলনা হয় না। তারপরেই সেই হাজার হাজার লোক মাঠের উপরে লম্বা হয়ে শুয়ে পড়ে ভক্তিভরে বারবার প্রণাম করতে লাগলো আমাদের উদ্দেশ্যে। বীরেন্দা বললেন, হে জুজুর প্রিয় সন্তানগণ, তোমাদের কোনো আশঙ্কা নেই। তোমরা যদি অনুগত থাকো তাহলে আমরা তোমাদের মঙ্গল করব, কিন্তু আমাদের সঙ্গে শত্রুতা করলে আমাদের এই বজ্র তোমাদের কাউকে ক্ষমা করবে না। অতএব সাবধান, সাবধান, সাবধান। তারপরই জুজুর পুরুতদের দল এগিয়ে এসে মঞ্চের সামনে 2 হাত তুলে মাথা হেট করে হাঁটু গেড়ে বসে পড়ল। রানী বললেন, পুরুতরা স্বীকার করেছে আজ থেকে ওরা আপনাদের দাস হয়ে রইল। আপনারা হাত তুলে ওদের অভয় দিন। আমরা অভয় দিলুম মনে মনে হাসতে হাসতে। এই যে বিজয়া মেয়েটি আমাদের সকলেরই চোখে বড় মিষ্টি লাগলো। দেশে যেসব আমাদের চেনা মেয়ে ছিল তাদের সঙ্গে বিজয়ার কিছুই মেলে না। শুধু সে বাঙালির মেয়ে ওই পর্যন্তই, আর তার কারণও বোঝা শক্ত নয়। বাল্যবয়স থেকেই সে এই অসভ্যদের দলের ভেতরে বন্য প্রকৃতির মাঝখানে মানুষ হয়েছে। আদব কায়দা বা সামাজিকতা কিছুই সে শেখেনি, এবং যেটুকু শিখেছিল তাও বোধহয় ভুলে গিয়েছে। তাই বাঙালি পুরুষদের চেয়ে সে বেশি সপ্রতিভ এবং বেশি স্বাধীন। 5 জন সভ্য মানুষের সঙ্গে মিশতে গেলে মানুষের যেটুকু আত্মগোপন করার দরকার হয় সেটুকু খল কপটতা তার কথায় বা ব্যবহারে বা ভাবভঙ্গিতে ছিল না। ফলে দিন দশেকের ভেতরেই বিজয়া আমাদের সঙ্গে একেবারে আমাদের মতন হয়েই মিশে গেল। আমরা যে যুবক এবং সে যে রূপসী যুবতী, তার ভাব দেখলে মনে হতো এ সংকোচ যেন তার মনের ভেতরে একবারও উকি দেয়নি। সে আমাদের নাম ধরে তুমি বলে ডাকতে শুরু করেছিল এবং আমাদেরও মানা করে দিয়েছে আমরাও যেন তার রানী উপাধি বাদ দিয়ে তার নাম ধরেই ডাকি। এমন এক কল্পনাতীত অবস্থায় 3 যুবকের ভিতরে একটিমাত্র যুবতী এসে পড়লে ঔপন্যাসিকরা কত রকম মেলোড্রামাটিক ঘটনার সরস কল্পনা করতে পারতেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ওই মেলামেশার ভেতরে এখনো পর্যন্ত কোনো বিচিত্র রোমাঞ্চ বা ওই জাতীয় অন্য কোনো কিছুর দেখা পাওয়া যায়নি। তবে রোমান্সের একটা সন্দেহজনক ছায়া বোধ হয় বীরেন্দা আর বিজয়ার মাথার উপরে দুলছে, যদিও সেই ছায়াকে এখনো কায়া বলে ভ্রম হয় না। বীরেন্দাকে কোনো প্রশ্ন করলেই সে ভারী খাপ্পা হয়ে ওঠে। আজকাল আবার বলতে শুরু করেছে যে, দেখো, তোমরা যদি এমন ফাজলামি করো তাহলে আমি এবার গায়ের জোরে তোমাদের মুখ বন্ধ করব। অমিও বলে, বীরেন্দা, ইংরেজরা বছরে বছরে এত লোককে ফাঁসি দিয়েও আর জেলখানায় পাঠিয়েও দুর্বল ভারতবাসীর মুখ গায়ের জোরে বন্ধ করতে পারেননি। আর গায়ের জোরে তুমি বা কেমন করে আমাদের মুখ বন্ধ করবে? হ্যাঁ, সত্যি বীরেন্দা, তোমার পায়ে পড়ি, বলো না তুমি কাকে ভালোবাসো।
বীরেন্দা রেগে তিনটে হয়ে চেঁচিয়ে বলে, কাউকে না, আমি ভালোবাসি খালি নিজেকে। সমুদ্রে চাঁদ উঠেছে, আর জ্যোৎস্না নির্ভরে আমাদের মনের ভেতরটা পর্যন্ত রূপে অপরূপ হয়ে যাচ্ছে, এবং প্রাণ উচ্ছ্বাসিত হয়ে বলতে চাইছে, মাটি মায়ের উদার কোলে এই সুন্দর পৃথিবীতে আমরা যে বেঁচে আছি, আমরা যে খেলা করছি, এর চেয়ে বড় কথা আর কিছুই নেই, আর কিচ্ছুটি নেই। বালির নরম বিছানায় আমরা তিনজনে বসে আছি, আর বিজয়া ছিল উপুর হয়ে শুয়ে, দুই কনুয়ের উপর ভর দিয়ে দেহের উপরার্ধ তুলে। অজানা দ্বীপের নাম না জানা পাখি নিজের ভাষায় কি গান গাইছিল, এবং বাতাস করছিল তীরের সবুজ বনের সঙ্গে প্রেমালাপ। বীরেন্দার চোখের দৃষ্টি আজ অনন্ত সাগরের ভেতরে হারিয়ে গিয়েছে। বিজয়া খানিকক্ষণ অবাক হয়ে বীরেন্দার মুখের পানে তাকিয়ে রইল, তারপর পাতলা ফুলের পাপড়ির মতন ঠোঁট দুখানি মধুর হাসিতে রাঙিয়ে বলে উঠল, বীরেন, কি ভাবছো ভাই? বীরেন্দা চমকে মুখ ফেরাল, একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, দেশের কথা। কেন ভাই তোমরা খালি দেশের কথা ভাবো? আমার কাছে থাকতে কি তোমাদের ভালো লাগে না? কেন ভালো লাগবে না বিজয়া, খুব ভালো লাগে। কিন্তু সোনার খাঁচায় বসে বনের পাখি মনের সুখে গান গাইলেও সে কি বনের স্মৃতি মনের ভিতর থেকে মুছে ফেলতে পারে? বিজয়া আর কোনো জবাব দিলে না। আবার কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। তারপর বিজয়া আবার বীরেন্দাকে শুধল, আচ্ছা ভাই, আজ যদি এখানে হঠাৎ কোনো জাহাজ এসে পড়ে, তাহলে তোমরা কি করবে? দেশে চলে যাই। আমাকে এখানে ফেলে? তোমাকে ফেলে যাব কেন, তোমাকেও নিয়ে যাব। বিজয়া দুঃখিতভাবে মাথা নেড়ে বললে, বলেছি তো ভাই, দেশের দরজা আমার সামনে বন্ধ। সেইখানে আপন বলতে আমার আর কেউ নেই। কেন? আমরা তো আছি বিজয়া, আমাদের কাছে তুমি থাকবে। তোমাদের সমাজ আর আমাকে চাইবে কেন? এই বুনুদের সঙ্গে থেকে আমার যে জাত গেছে। মানুষের জাত কখনো যায় না বিজয়া, মানুষ। বীরেন্দার মুখের কথা মুখেই রইল। হঠাৎ চারিদিক কাঁপিয়ে একসঙ্গে প্রায় 25-30টা বন্দুক গর্জন করে উঠল। তারপরে এই অসংখ্য লোকের চিৎকার ও আর্তনাদ, এবং তারপর আবার বন্দুকের পর বন্দুকের আওয়াজ। আমরা সকলেই এক লাফে দাঁড়িয়ে উঠল। বিজয়া ভয়ে আটকে উঠল। ও ও কিসের গোলমাল? এত এত বন্দুককে ছড়ে? গ্রাম থেকে আমরা খানিক তফাতে এসেছি। সমুদ্র তীর আর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে পাঁচিলের মতন গাছের সারি, কিন্তু গাছগুলোর পাতার ফাঁক দিয়ে দাউ দাউ করে আগুনের রক্তহাসি ফুটে উঠল আচম্বিতে। বেশ বোঝা গেল গ্রামের ভিতরে একটা বিপুল অগ্নিকাণ্ড উপস্থিত হয়েছে। বন্দুকের শব্দ সমানে চলছে, মানুষের আর্তনাদ ক্রমেই বেড়ে উঠছে। বিজয়া বললে, গায়ে গায়ে আগুন লেগেছে, আমার আমার প্রজারা কাঁদছে। বীরেন্দা এগিয়ে তার একখানা হাত চেপে ধরে বললে, কোথা যাও, দাঁড়াও। বিজয়া আকুল স্বরে বললে, ছাড়ো বীরেন, হাত ছাড়ো। দেখছো না আমার প্রজারা বিপদে পড়েছে, তোমরাও চলো। বীরেন্দা মাথা নেড়ে বললে, তুমিও যাবে না, আমরাও যাব না। যেচে মরণের মুখে গিয়ে লাভ কি, বুঝছো না? বোম্বেটে চ্যাংয়ের দল জুজুর মন্দির আক্রমণ করেছে, ওরাই বন্দুক ছুটছে আর সকলের ঘর জ্বালিয়ে দিয়েছে। বিজয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। একটু থেমে বললে, তুমি ঠিক বলেছ, এতক্ষণে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। কিন্তু উপায় কি? চ্যাং আমার নিরীহ প্রজাদের খুন করবে, আর আমরা এখানে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবো? তা তো হয় না। তার চেয়ে আমি চ্যাংয়ের কাছে মিনতি করে বলি গিয়ে, একবার আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, আজ তুমি আমার প্রজাদের ক্ষমা করো। সে আমার কথা শুনবে বোধ হয়। সে তোমার প্রজাদের ক্ষমা করবার জন্য এত দূর আসেনি বিজয়া। চ্যাংকে এখনো তুমি চেনোনি, মানুষের আকারে সে রাক্ষস। তার কাছে গেলে তুমিও বিপদে পড়বে। তাহলে চলো, আমরাও তাকে বাধা দেব। তাকে বাধা দেবার উপায় থাকলে আমরাই কি এতক্ষণ এখানে থাকতাম? দেখছো না আমরা বন্দুক আনি নিচে, এখন বন্দুক আনতে গেলেই বন্দী হব।
বিজয়া হতাশভাবে বসে পড়ল। অগ্নিশিখায় তখন আকাশের একদিক লাল হয়ে উঠেছে, কিন্তু বন্দুকের শব্দ কমে এলো। গোলমালও অনেকটা থেমে এসেছে। কেবল শোনা যেতে লাগলো কতকগুলো লোক চিৎকার করে কাঁদছে। আমি বললুম, বিজয়া, তোমার সমস্ত প্রজা এতক্ষণে নিশ্চয়ই পালিয়ে গিয়েছে, কাঁদছে খালি আহতরা। অমিও বললে, আহ, হাত দুখানা যে নিষ্পিস করছে। বন্দুকটা না এনে কি বোকামি করেছি। চীনে বাঁদরগুলোকে তাহলে দেখিয়ে দিতুম মজাটা। ভুল আর শোধরাবার উপায় নেই, কিন্তু আমাদের পক্ষে আর এখানে থাকাও নিরাপদ নয়। চ্যাং ভাবছে জুজুর মন্দির লুট করে রাজার ঐশ্বর্য পাবে, কিন্তু তার সে আশায় আমি ছাই দিয়ে এসেছি। কিরকম? তোমাদের মুখে যখনই শুনলাম দলবল নিয়ে চ্যাং আবার এই দ্বীপে এসেছে, তখনই আমি সাবধান হয়েছি। জুজুর সমস্ত ধনরত্ন আমরা এক লুকোনো জায়গায় পুঁতে রেখে এসেছি। চ্যাং সারা জীবন ধরে খুঁজলেও তা পাবে না। তাহলে চলো চলো চলো, আমাদের আর এক মুহূর্ত এখানে থাকা উচিত নয়। জুজুর মন্দির খালি দেখে চ্যাং এতক্ষণে নিশ্চয়ই তোমাকে ধরবার জন্য চারিদিকে লোক পাঠিয়েছে। এখানে থাকলে তুমি বিপদে পড়বে। আর পালানো মিছে, ওই দেখো কারা এদিকে আসছে। সর্বনাশ! সত্যিই তো, গাছের তলার পথ দিয়ে জন 10-12 লোক হনহন করে এগিয়ে আসছে আমাদেরই দিকে। আগন্তুকদের সকলের আগে আগে আসছে কংহিং, এবং তার পিছনেই বিপুল বপু চ্যাং। সমুদ্রের প্রবল বাতাসে তার সেই লম্বা গোপজোড়া ফরফর করে দুদিকে উঠছে। কংহিং তার সদা হাস্যময় মুখে আরও হাসি ফুটিয়ে তুলে বললে, আরে আরে বীরবাবু যে, আরে আরে সরুবাবু, আমি বাবু যে, তাহলে তোমরা বেঁচে পড়তে মনের সুখে আছো? বেশ বেশ, আমি ভেবেছিলুম এতদিনে তোমরা পাতালের ভূত হয়ে পেট ভরে জলপান করছো। আমরাও ভেবেছিলুম তোমাদের ওই সুচেহারা এই জন্মে আর দেখতে পাবো না। তাহলে মানোয়ারি জাহাজের গোলা তোমাদের হজম করতে পারেনি বলছো? না, বড় জোর চন্ডুকি গুলি খাওয়ার অভ্যাস আছে। ও গোলা টোলা আমাদের ধাতে সহ্য হয় না। আরে আরে, তোমাদের সঙ্গে ওটিকে এই দ্বীপের রানী বুঝি? আমরা যে ওকেই খুঁজতে এখানে এসেছি। সেলাম রানী সাহেবা। বিশেষ কিছুই নয়, ওর কাছে খালি জানতে এসেছি জুজুর ধনরত্ন উনি কোথায় সরিয়ে ফেলেছেন। বিজয়া সিধে হয়ে দাঁড়িয়ে তেজ ভরা গলায় বললে, সেই খোঁজ তোমাদের দরকার কি? কংহিং খিলখিল করে হেসে উঠে বললে, দরকার একটু আছে পাই কি? আমি বলবো না। রানী সাহেবা, একটু বুঝে সুঝে কথা বলবেন। এই যে চ্যাং ভাইয়াকে দেখছেন, একে চেনেন তো? এর মেজাজ বড় ভালো নয়। আস্তে আস্তে আমাদের সঙ্গে আসুন। ধনরত্নের জায়গাটা কোথায় দেখিয়ে দিন, নইলে 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 আমরা আদর করে আপনাকে ধরে নিয়ে যাব। আমি যাব না। চ্যাংয়ের দিকে ফিরে কংহিং মিনিটখানেক চীনে ভাষায় কী সব কথা কইলে। চ্যাংয়ের কুৎসিত মুখের একটা মাত্র চক্ষু দপ করে জ্বলে উঠল। তাড়াতাড়ি সে বিজয়ের দিকে এগিয়ে এলো, কিন্তু বীরেন্দাও তৈরিই ছিল। সে তখনই চ্যাং আর বিজয়ার মাঝখানে গিয়ে দাঁড়ালো এবং অত্যন্ত শান্তভাবে জানালে বিজয়াকে স্পর্শ করার আগে তার সঙ্গে লড়তে হবে। কংহিং বিস্মিত কণ্ঠে বলল, ও কি বীরবাবু, ও কি? আমাদের দলেরই লোক হয়ে তুমি সর্দারকে বাধা দিতে চাও? অমিও খাপ্পা হয়ে বললে, কে তোমাদের দলের লোক? জোর করে আমাদের হাতে নীল গোলাপের ছাপ মেরে দিয়েছো বলেই কি ভাবছো যে আমরা তোমাদের গোলাম হয়ে থাকবো? কংহিং হাসি মুখে বললে, তোমরা বিদ্রোহী হলেও আমাদের কিছু ভয় নেই। এইখানেই আমাদের দলের আরও কত লোক আছে, তা দেখছো তো? দরকার হলে আরও লোক আসবে।
তার উপরে তোমরা নিরস্ত্র, আমাদের সঙ্গে গোলমাল বাঁধলে বেশি সুবিধে করে উঠতে পারবে কি? বীরেন্দা দৃঢ় স্বরে বললে, আমাকে বধ না করে কেউ বিজয়ার এক গাছি চুলও ছুঁতে পারবে না। কাপড়ের ভেতর থেকে ফস করে একখানা চকচকে ছোরা বার করে বিজয়া বললে, আমাকে কেউ ছোবার আগে এই ছোড়ার কথা যেন ভুলে না যায়। এই বলে সে ছোরাখানা বাগিয়ে ধরে এমনভাবে রুখে দাঁড়ালে যে তার সেই মহিমময়ী তেজস্বিনী মূর্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেলুম। সে মূর্তি যেন বাঙালির মেয়ের নয়, বাংলাদেশের মানুষ হলে বিজয়া হয়তো এমন বুকের রক্ত তাতানো অপূর্ব মূর্তি ধারণ করতে পারত না। হ্যাঁ, এই বিজয়া সিংহ বাহিনীরই জাত বটে। অমিও নিজের বিপদের কথা ভুলে উল্লসিত কণ্ঠে গান গেয়ে উঠল। কংহিংয়ের হাসি আরো মিষ্ট হয়ে উঠল। সে বলল, ছোকরা, তুমি গান থামাও, এখন গান শুনবার সময় নয়। বীরবাবু, চ্যাং বলছে যে তুমি দলের লোক বলেই সে এখনো সহ্য করে আছে, নইলে এতক্ষণে আছাড় মেরে তোমার দেহকে গুঁড়ো করে দিত। বীরেন্দা সহজভাবেই বললে, বেশ তো চ্যাং একবার সেই চেষ্টা করেই দেখুক না। বললো কি বীরবাবু, তুমি কি শোনোনি চ্যাংয়ের গায়ে জোর কত? চীন দেশে সে একজন বিখ্যাত পালোয়ান। ব্যক্তি জীবনে সে কখনো কোনোদিন কারুর কাছে হারেনি। জীবনে আমার সঙ্গেও চ্যাং কোনোদিনও লড়াই করেনি। তাহলে মরো। বলেই কংহিং চীনে কথায় চ্যাংকে কিছু একটা বলল। বোধহয় বীরেন্দা তার সঙ্গে লড়তে চায় শুনেই চ্যাং আকাশের দিকে মুখ তুলে বিশ্রী ঝাঁঝরা গলায় তীব্র অট্টহাস্য করতে লাগল। তেমন ভয়ানক হাসি আমি আর আগে কখনো শুনিনি। বীরেন্দা ঠাস করে চ্যাংয়ের গালে এক চড় মেরে দিলে। চড় খেয়ে চ্যাংয়ের মুখের ভাব যেরকম হলো, দেখলেই বুকের কাজটা শিউরে ওঠে। তার সেই প্রায় 7 ফুট লম্বা দেহ যেন আরও উঁচু হয়ে উঠল এবং ভীষণ এক গর্জন করে সিংহের মতো সে বীরেন্দার উপর লাফিয়ে পড়ল। সাত করে একপাশে সরে যেতে যেতে বীরেন্দা দুম করে চ্যাংয়ের পাছায় এক লাথি বসিয়ে দিলে এবং টাল সামলাতে না পেরে চ্যাং তখনই দরাম করে মাটির উপরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বীরেন্দা তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে 2 হাতে জড়িয়ে ধরলে। চ্যাংও প্রাণপণে জড়িয়ে ধরতে চাইলে বীরেন্দাকে। তারপর সেই আলিঙ্গনবদ্ধ অবস্থাতেই দুজনে গড়াতে গড়াতে খানিক দূরে চলে গেল। বিজয়া কৌতুক ভরে বলে উঠল, বাহ বীরেন, বাহ বীরেন, চমৎকার চমৎকার বীরেন। তারপর সে যে বিষম মরণ যুদ্ধ শুরু হলো, আমি তা ভাষায় বর্ণনা করতে পারবো না। চ্যাংয়ের গায়ে যে এমন আশ্চর্য শক্তি, আমিও তা কল্পনা করতে পারিনি। এতক্ষণ আমি নিশ্চিত ছিলাম, কিন্তু এখন আমার ভয় হতে লাগলো। আজ বুঝি বীরেন্দার মান ও প্রাণ দুটোই একসঙ্গে নষ্ট হয়। কখনো বীরেন্দা চ্যাংয়ের উপরে, কখনো চ্যাং বীরেন্দার উপরে, এবং ধাক্কাধাক্কি ও আশ্রাআশ্রির সঙ্গে ঘুষি ও চড় সমান তালে চলতে লাগলো। বুঝলুম চ্যাংও কুস্তি, জুজুৎসু ও বক্সিং জানে। তার উপরে তার দেহ বীরেন্দার চেয়ে লম্বায় চওড়ায় দুয়েই বড়। হয়তো বীরেন্দার গায়ের জোর বেশি, তাই এতক্ষণ ধরে সে চ্যাংয়ের সঙ্গে যুঝতে পারছে। আর বীরেন্দার বয়সও চ্যাংয়ের থেকে অনেক কম, তাই তার দমও বোধ হয় বেশি। রক্তে দুজনেরই সারা অঙ্গ ভেসে যাচ্ছে এবং দাপাদাপিতে সমুদ্র তটের বালিগুলো উঠছে। আর ঘুষোঘুষি ও পরস্পরের গা ঠুকাঠুকিতে যে শব্দ হচ্ছে, তা যেন কাঠের উপরে কে খটখট করে কাঠ ঠুকছে। অমিও অশ্রান্তভাবে বলে চলেছে, এইবার বীরেন্দা মারো এক ধোবি প্যাঁচ। না 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 না, কাঁচি মারো, কাঁচি। চ্যাং কাঁধ নামিয়েছে, এই বেলা ওর চলে একটা নক আউট ব্লো ঝাড়ো। সাবধান বীরেন্দা, পিছিয়ে যেও না, পেছনে একটা গর্ত আছে। আর ভয় নেই বীরেন্দা, চ্যাং খুব হাঁপাচ্ছে, তুমি ওকে দমে মেরে দেবে। বিজয়া বলছে, সাব্বাস বীরেন, সাব্বাস, চ্যাং এইবারে ব্যাং হলো বলে। ফিরে দেখলুম চীনে বোম্বেটেগুলো অত্যন্ত উদ্বিগ্ন হয়ে মল্লযুদ্ধ দেখছে, কিন্তু কংহিং দাঁড়িয়ে আছে
পাথরের পুতুলের মতো নিশ্চল হয়ে, এবং তার ঠোঁটে তখনও সেই সদাপ্রস্তুত হাসির লীলা। এতক্ষণে আমার মনে আশা এলো, সত্যি চ্যাং বেজায় হাঁপাচ্ছে। হঠাৎ চ্যাং আর্তনাদ করে উঠল। তার সেই একটা মাত্র চোখের ওপরে গিয়ে পড়ল বীরেন্দার এক বজ্রমুষ্টি। ডান হাতে চোখটা চেপে ধরে সে তাড়াতাড়ি পেছনে সরে গেল, কিন্তু বীরেন্দা তাকে ছাড়লে না। এগিয়ে গিয়ে বিদ্যুৎ বেগে সে উপরই উপর আরও গোটা কয়েক ঘুষির বৃষ্টি করলে। অন্ধ চ্যাং প্রথমে হাঁটু গেড়ে বসে, তারপর শুয়ে পড়ে অত্যন্ত অসহায়ভাবে বিষম যন্ত্রণায় কুকড়ে কুকড়ে ছটফট করতে লাগল। বীরেন্দা মাতালের মতো টলতে টলতে ফিরে দাঁড়ালো। হয়তো সেও পড়ে যেত, কিন্তু বিজয়া ছুটে গিয়ে দুই হাতে তাকে আকুলভাবে জড়িয়ে ধরলে। কংহিং তিক্ত স্বরে হেসে উঠে চীনে ভাষায় চেঁচিয়ে কিছু একটা বললে, আর সঙ্গে সঙ্গে ৮-১০ জন বোমবেটের ৮-১০টা বন্দুকের মুখ ফিরল আমাদেরই দিকে। সঙ্গে সঙ্গে অনেকগুলো বন্দুকের আওয়াজ হলো, এবং মনের ভেতর দিয়ে যেন মরণের একটা ঝড় বয়ে গেল। কিন্তু আমরা মরলুম না। মাটির উপরে লুটিয়ে পড়ল ৪-৫ জন চীনে বোমবেটেই। বিস্মিতভাবে চেয়ে দেখি গাছের তলা থেকে মনোয়ারি গোড়ার দল বেরিয়ে আমাদের দিকেই ছুটে আসছে। আবার কতগুলো বন্দুকের আওয়াজ। কংহিং আর বাকি বোমবেটেগুলো হতাহত হয়ে মাটির উপরে আছড়ে পড়ল। জাহাজি ক্যাপ্টেনের পোশাক পরা এক সাহেব ছুটে এসে বীরেন্দার দুহাত ধরে ঝাঁকুনি দিয়ে প্রশংসা ভরা গলায় বললে, আমরা লুকিয়ে দাঁড়িয়ে সব দেখেছি, তুমি বীর। বীরেন্দা শ্রান্ত হয়ে বাড়ির উপরে বসে পড়ে বললে, তোমরা আমাদের প্রাণ আর এই বীর মহিলার মান বাঁচালে। ভগবান তোমাদের পাঠিয়েছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন আর বেশি কিছু বলবার শক্তি আমার নেই। সাহেব বললে, এই ভীষণ একচোখা বোমবেটের জন্যে চীন সমুদ্রে বিভীষিকা সৃষ্টি হয়েছে। তাই সরকারের দলকে দমন করার জন্যে এই মনোয়ারি জাহাজ পাঠিয়েছেন। আজ কদিন ধরে আমরা পিছনে পিছনে আছি, কিন্তু কিছুতেই এদের ধরতে পারিনি। আজও হয়তো এই হলদে শয়তানের বাচ্চারা আমাদের চোখে ধুলো দিত। কেবলমাত্র তোমাদের জন্যই আজ একে বন্দি করতে পারলুম। তোমরাও আমার ধন্যবাদ নাও। ওদিকে চ্যাং আর একবার অনেক কষ্টে উঠে বসবার চেষ্টা করলো, কিন্তু একটু উঠতেই আবার বালির উপরে মুখ থুবড়ে পড়ে গেল। কংহিং দুই হাতে ভর দিয়ে রক্তাক্ত দেহ নিয়ে উঠে বসল। তখনও তার সারা মুখ হাসছে আর হাসছে। তেমনি হাসতে হাসতেই সে বলল, বীরু বাবু, তোমাদেরই জিত। তোমাদের বাঙালি জাতকে লোকে কাপুরুষ আর দুর্বল বলে কেন? তোমরা বীর। তোমরা মরণের সামনে দাঁড়িয়ে আমার মতন হাসতে পারো। তোমরা দুর্দান্ত চ্যাং আর তার দলকে কুপকাত করলে। মরবার সময় আমি তোমাদের নমস্কার করছি। নমস্কার, নমস্কার, নমস্কার। বলেই দুহাত জড়ো করে কপালে ছুঁয়ে সে আবার এলিয়ে পড়ে গেল, আর একটুও নড়ল না। কংহিংয়ের রহস্যময় হাস্য এই পৃথিবীতে আর কেউ দেখতে পারবে না। আজ সকালের প্রথম সূর্যের আলোয় আকাশ আর পৃথিবী যখন অগাধ শান্তির হাসি এসে উঠল, আমাদের নৌকাও তখন ডাঙা ছেড়ে সেই মনোয়ারি জাহাজের দিকে এগিয়ে চলল। কিছুদিন আগে যার ভয়ে আমরা অজানায় দ্বীপে পালিয়ে এসেছিলুম ৩ জনে, কিন্তু ফেরবার সময়ে দলে একজন লোক বাড়ল। বোধহয় বলতে হবে না যে সে বিজয়া। আমরা ছাড়া মনোয়ারি জাহাজেও আরও অনেক লোক বাড়ল। তারা সেই বোমবেটেদের দল। গোরাদের বন্দুকের মুখ থেকে বেঁচে তারা চলেছে আজ ফাঁসিঘাটে ঝুলে মরবার অপেক্ষায়। তারাও জুজুর ধনরত্ন পেল না, আমরাও হাতে পেয়ে তা ছেড়ে দিলুম। কারণ বীরেন্দা বললে, জুজুকে মানি আর না মানি তিনি এই দ্বীপের দেবতা। এই দ্বীপের জন্য বোমবেটেদের হাতে অনেক সরল নিরীহ অসভ্য মানুষ প্রাণ দিয়েছে। তাদের রানীকেও আমরা হরণ করে নিয়ে চলেছি।
এখন বেচারীদের দেবতারও গয়না চুরি করলে আমাদের পক্ষে মহা পাপ হবে। আমরাও বীরেন্দার কথায় সায় দিলুম। জাহাজ ছাড়ল। ডেকের ওপরে রেলিং ধরে বিজয়া দাঁড়িয়ে আছে ছবির মতো স্তব্ধ হয়ে। নীলাকাশের তলায় সেই সবুজ দ্বীপটি যখন ক্রমেই ছোট হয়ে স্বপ্নের মতো মিলিয়ে গেল, তখন বিজয়ের চোখ দিয়ে ঝরতে লাগল অশ্রুবিন্দুর পর অশ্রুবিন্দু। বীরেন্দা সমবেদনা ভরা কণ্ঠে বললে, বিজয়া, তুমি কাঁদছো? হাত দিয়ে চোখের জল মুছে বিজয়া বললে, একদিন দেশ ছেড়ে এইখানে এসে অনেক কেঁদেছিলাম, কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি যেন স্বদেশ ছেড়ে আবার বিদেশের দিকে চলেছি। আমি বললুম, না বিজয়া, তুমি তো বিদেশে যাচ্ছ না, তোমার মনের শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা অ্যাডভেঞ্চার গল্প অজানা দ্বীপের রানী, অন্তিম পর্ব। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে ছিল ইভান সরকার, সুমিত মহলানবিশ, সায়নদীপ, নীল, বুবাই, লিও, অভিজিৎ, শিউলি ও আমি নীলাঞ্জন। গল্পপাঠ, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত আমি নীলাঞ্জন। প্রচার নকশা ও সৃজন ইন্ডিয়ন। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।